গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? হ্যাঁ, আজকে পড়ানো শুরু করার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আহ, আচ্ছা, তোমরা খেলতে ভালোবাসো তো? কি অদ্ভুত প্রশ্ন, তাই না? খেলতে কে না ভালোবাসে? হ্যাঁ, খেলতে বা খেলাধুলা করতে আমরা সকলেই ভালোবাসি। কিন্তু এই খেলাধুলাকে কেন্দ্র করে মানুষ কি করে, শরীর চর্চা এবং মন ভালো থাকে, দুটোই হয়। পাশাপাশি এমন অনেকেই আছে যারা খেলাধুলার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে এবং প্রতিষ্ঠিত হয়েও সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যায়। এমন অনেকের নাম বা অনেক খেলোয়াড়ের নাম তোমরা জানো। কিন্তু সমাজে এমনও কিছু মানুষ আছে, দারিদ্র যাদের নিত্য সঙ্গী, প্রতিদিন জীবনে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, কখনো একবেলা কখনো বা আঁকড়ে রেখে জীবন ধারণ করে। এই শ্রেণীর মানুষের পক্ষে খেলাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখাটাই যেন বৃথা। কিন্তু সবার জন্য তা নয়। যাদের মনোবল, মনের অদম্য ইচ্ছা শক্তি এবং মানসিক শক্তি প্রচুর পরিমাণে থাকে, অর্থাৎ এই মানসিক শক্তি ও মনের প্রবল জোর থাকলে সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেখানো যায়। ঠিক এরকমই একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সমাজে আছে, তবে আমরা সবাই জানো, যেমন হিমা দাস। হ্যাঁ, হিমা দাস আসামের এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছে। সে তার বাবার ছোট সন্তান। তারা 6 ভাই বোন, মা বাবা নিয়ে পরিবারে 8 জন। বাবার সামান্য 2 বিঘা জমি, সেই জমিতে চাষবাস করেই তাদের সংসার চলে। বুঝতেই পারছো যে এই সামান্য জমিতে চাষবাস করে এতগুলো মানুষের সংসার চালানো দুষ্কর হয়ে ওঠে। কিন্তু তা সত্ত্বেও সেই হিমা দাস মেয়েটি কিন্তু ছোটবেলায় খেলতে খুব ভালোবাসতো। বাবার জমিতে সে প্রথমে ফুটবল খেলত, তারপর দেখা যায় সে দ্রুত গতিতে দৌড়তেও পারে এবং এমন অনেক ছেলেরা আছে যারা খুব ভালো ফুটবল খেলে, তাদেরকে অনায়াসে হারিয়ে দেয়। সেখান থেকেই তার খেলার মনোবলটা আরো বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে মেয়েদের ফুটবল খেলাতে তেমন কোনো ভবিষ্যৎ নেই বলে সে কি করে, সেই অ্যাথলেটিক্সে চলে যায় এবং ধীরে ধীরে সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং একটা সময় আসে সে একদম স্থির করে নেয় যে এই খেলাকে কেন্দ্র করেই সে জীবনে সফলতা আনবে এবং স্বর্ণ শিখরে পৌঁছে যাবে। দেখা যায় সত্যি তাই, সে কিন্তু একদম আমাদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে ভারতের তথা সমাজের একদম প্রথম যে সে অ্যাথলেটিক্সে সুনাম অর্জন করে এবং প্রথম হয়। তো এই কাহিনী তোমরা জানো। ঠিক এইরকমই একটা সামান্য দরিদ্র মেয়ের জীবন কাহিনী নিয়ে আমাদের কবি অমিতাভ দাশগুপ্ত একটি কবিতা আমাদের সামনে তুলে ধরেছেন, যেখানে বর্তমান সময়, সমাজ এবং পারিপার্শ্বিক দিকটা, অর্থাৎ দরিদ্র শ্রেণীর পারিপার্শ্বিক দিকটা খুব সুন্দরভাবে তিনি কবিতার মধ্যে তুলে ধরেছেন, যে কবিতাটির নাম খো-খো। হ্যাঁ, খো-খো একটি সম্পূর্ণ ভারতীয় খেলা। আচ্ছা, এই খেলাটি প্রথম শুরু হয়েছিল আমাদের দক্ষিণ ভারতের মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত অঞ্চলের প্রত্যন্ত গ্রাম থেকে। তারপর ধীরে ধীরে খেলাটা মানুষের মধ্যে এতটাই ভালো লাগা শুরু হয় এবং ধীরে ধীরে কি হয়, আরো বাড়তে থাকে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রাম থেকে শহরাঞ্চলে সমস্ত জায়গায় খেলাটা ছড়িয়ে পড়ে। তারপর এক সময় দেখা যায় ধীরে ধীরে সেটা জাতীয় স্তরে পৌঁছে যায়। যাই হোক, তো এই খেলাকে কেন্দ্র করে একটি মেয়ে কি করেছিল, সে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছিল। মেয়েটি সামান্য একটা পরিবারে মানুষ হয়েছে। যাই হোক, তো এই হচ্ছে কবিতাটার বিষয়। আচ্ছা, এবার আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব। কবি অমিতাভ দাশগুপ্ত 1935 সালের 25শে নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। শৈশবের বেশ কিছুটা সময় তার কাটে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে। তারপর তিনি কলকাতার
টাউন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং তারপর স্কটিশ চার্চ কলেজ থেকে আইএ পাস করেন। 1956 সালে তিনি রামকৃষ্ণ মিশনে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তারপর 1958 সালে তিনি কি করেন, এমএ পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এইভাবে তার জীবনের শুরু হয় এবং তিনি কি করেন, তার কবিতা লেখা শুরু করেন এবং প্রথম কবিতা তার প্রকাশিত হয় দেশ পত্রিকায়। তিনি শুধু কবিতা নয়, তিনি বিভিন্ন রকম রচনা লেখেন, যেমন রম্য রচনা, অনুবাদ, উপন্যাস, কাব্যনাট্য ইত্যাদি। তার বিশেষ কয়েকটি রচনা হলো সমুদ্র থেকে আকাশ, মৃত শিশুদের জন্য ট্রফি এবং জলে লেখা কবিতার নাম ইত্যাদি। ঠিক সেরকম ভাবে তিনি আলোচ্য কবিতা খোঁটা লেখেন। বিশেষ করে এই খেলা নিয়ে তিনি লেখার উৎসাহটা পান কি করে, তিনি নিজেও খেলতে ভালোবাসতেন। তিনি বরানগরের একটি ক্লাবে তিনি ক্রিকেটার হিসেবে খেলতে শুরু করেন এবং বাঁহাতি ক্রিকেটার ছিলেন, যার ফলে খেলাধুলার প্রতি তার একটু আগ্রহটা বেশি ছিল এবং তিনি 2007 সালের 30শে নভেম্বর পরলোকগমন করেন। এবার আসি আমরা কবিতার বিষয়বস্তু আলোচনায়। কবিতাটিতে একটি ছোট্ট পরিবারের কথা তুলে ধরেছেন। পরিবারটি আমাদের দেশের অর্থাৎ কলকাতা থেকে সামান্য দূরবর্তী বনগা নামক একটি গ্রাম। সেই গ্রামে একটি ছোট্ট পরিবারে একটি মেয়ে, যার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। মেয়েটির বাবা, মেয়েটির মা, একটি দাদা এবং একটি ছোট্ট বোন, এই 5 জনের সংসার। বাবা চৌরাস্তায় মরে দাঁড়িয়ে হকারি করে 2 পয়সা রোজগার করে, অক্লান্ত পরিশ্রম করে, যাতে সহজ সরলভাবে সংসার চালানো দুষ্কর হয়ে পড়ে। তাই বাবাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তার মা কাগজের ঠোঙা তৈরি করে বিক্রি করে, তাতে খুব সামান্যতম পয়সা পায়। তাই মাকে সাহায্য করার জন্য বা মা যদি আরো 2 পয়সা বেশি রোজগার করতে পারে, সেই জন্য মেয়েটি কিন্তু মাকে ঠোঙা তৈরির কাজে সাহায্য করে। দাদা এখনো বেকার, কোনো রোজগার করতে পারে না এবং ছোট বোনটা ক্লাস 5-এ পড়ে। তো এই পরিস্থিতির মধ্যে মেয়েটি কিন্তু খেলতে খুব ভালোবাসে, অর্থাৎ খো খো খেলাতে খুব এক্সপার্ট বলতে পারো। তাই প্রতিদিন এইরকম দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিত্য দিন সে এইভাবে জীবনযাপন করে। তারা একবেলা এক মুঠো বা আপেটা খেয়ে জীবন পার করে, তবুও কিন্তু সে খেলার অনুশীলন ছাড়ে না। প্রতিনিয়ত সে খেলার অনুশীলন করে, পাশাপাশি মাকেও সাহায্য করে। এইভাবেই সে জীবনে স্বপ্ন দেখে যে জীবনে কি করে এই খেলাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হবে এবং সে সেটা করে দেখায়। তো এই মেয়েটির জীবন কাহিনী শুধু এই মেয়েটি নয়, কবি অমিতাভ দাশগুপ্ত এরকম আমাদের দেশের প্রচুর মানুষ আছে বা প্রচুর মেয়ে আছে যারা কিন্তু এরকম এক নগণ্য খুব সামান্য দরিদ্র পরিবারে থাকে, অথচ তারা স্বপ্ন দেখে এরকম ভাবে বড় হওয়ার। তাই মেয়েটির মধ্যে দিয়ে সেই সমস্ত মেয়েদের জীবন কাহিনী তুলে ধরতে চেয়েছেন কবি অমিতাভ দাশগুপ্ত। আচ্ছা, তাহলে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এবারে লাইনগুলো দেখো। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খোখো, বনগা থেকে বার্লিনে যায়, সাথী থেকে রকম। মেয়ের বাবা সকাল সন্ধ্যে চৌমাথাতে হকার, ছোট বোনটি 5-এ পড়ে, এখনো দাদা বেকার। তবুও খোখো খেলুড়ে মেয়ে, লড়ছে এমন লড়াই, তাকে নিয়ে দেশ শুদ্ধ আম জনতার পড়ায়। আচ্ছা, কবিতাটিতে মোট 12টা পংক্তি আছে এবং 2টো স্তবক আছে। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবেন। আচ্ছা, তাহলে শুরুতে আমরা জানছি যে মেয়েটি মায়ের সঙ্গে ঠোঙা তৈরি করে। ঠোঙা বলতে যেটা মানে কাগজ দিয়ে তৈরি যে ঠোঙা, সেই ঠোঙা তৈরি করে এবং বিকেলে খেলে খোখো, অর্থাৎ বিকেল বেলায় প্রতিনিয়ত সে খোখো খেলার অনুশীলন করে।
বনগাঁ থেকে বার্লিনে যায়। বনগাঁ একটু আগেই বললাম কলকাতা থেকে দূরবর্তী একটি প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামে হচ্ছে মেয়েটি বসবাস করে মা বাবার সঙ্গে। সেখান থেকে সে শুধু বার্লিনে যায়। বার্লিন হচ্ছে জার্মানির ক্যাপিটাল, তোমরা জানো। সে সুদূর অর্থাৎ বহু দূরে, যেটা মেয়েটির মানে স্বপ্নেও যাওয়া সম্ভব নয়, অথচ সে কিন্তু সেই স্বপ্নটা দেখে। অর্থাৎ সে এই যে দূরবর্তী মানে এতটা দুর্গম বা দূরবর্তী পথ সে অতিক্রম করতে চায়, সেটা একমাত্র মনের জোরের জন্য, এবং তার মধ্যে সেই ইচ্ছা শক্তি প্রবল ছিল। তাই সে কিন্তু এই সামান্য গ্রাম থেকে সেই জার্মানি অর্থাৎ বার্লিনে খেলতে যেতে চায় এবং এতটা পথ সে অতিক্রম করতে যায়। আচ্ছা, সাধ্যি থাকে রোগ, অর্থাৎ সাধ্য মানে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা থাকলে তুমি রোগ মানে থামিয়ে রাখা। তাহলে এর মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে? মেয়েটির মনোবল মানে ইচ্ছা শক্তি, অদম্য ইচ্ছা এতটাই বেশি যে তার ইচ্ছা শক্তির কাছে সকলেই হার মেনে যাবে। সেই ইচ্ছা শক্তির জোরে সে কিন্তু সেই সুদূর জার্মানি চলে যাবে এবং তার জীবনের এই প্রত্যন্ত গ্রাম থেকে সে কিন্তু উঠে আসবে কোথায়? এই খেলাকে কেন্দ্র করে সে প্রতিষ্ঠিত হবে এবং সবার পরিবারের সকলকে সহায়তা করবে। মেয়ের বাবা সকাল সন্ধ্যে চৌমাথাটা হকার। আচ্ছা, তাহলে বলছি বাবা সকাল সন্ধ্যে চৌমাথা অর্থাৎ চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে হকারি করে, তাতে খুব সামান্য পয়সায় রোজগার হয়। ছোট বোনটি 5-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে ছোট বোনটি। সে পড়াশোনা করতে ভালোবাসে এবং তার যে একটি দাদা আছে সে এখনো বেকার। এই বেকার কথাটির মধ্যে দিয়ে কিন্তু একটা সামাজিক বা অসঙ্গতি বা সামাজিক বৈষম্যের কথাটাও এখানে চলে আসে। অর্থাৎ সমাজে সে হয়তো একটু পড়াশোনা করেছে কিন্তু সে কোনো কাজ পায়নি, তাই কাজ না পাওয়ার কারণে সে এখনো কোনো পয়সা রোজগার করতে পারে না। তাই যদি দাদা 2 পয়সা রোজগার করতে পারতো তাহলে কিন্তু পরিবারে একটু তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারত, সেটা কিন্তু সে পারে না। তবুও খোকো খেলুড়ে মেয়ে লড়ছে এমন নয়। অর্থাৎ তবুও শব্দটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এই যে বাবা হকারি করে সামান্য পয়সা রোজগার করে, অর্থাৎ সে কিন্তু জীবন যুদ্ধে তার ক্ষমতা অনুযায়ী চালিয়ে যাচ্ছে, অর্থাৎ কাজ করে যাচ্ছে, কিন্তু সে রোজগারটা কম হচ্ছে। তার মাও কিন্তু বসে থাকে না, সেও কিন্তু 2 পয়সা রোজগারের জন্য অদম্য অক্লান্ত পরিশ্রম করে। মেয়েটি নিজেও কিন্তু বসে থাকে না, সেও মাকে সহায়তা করে। এত কিছু করার পরে অর্থাৎ প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে, তবুও তারা স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারে না। তাই মেয়েটিকে এই যে খেলুড়ে মেয়ে, অর্থাৎ একদিকে খেলুড়ে বলতে খেলা প্রিয় বা খেলা পাগল বা খেলা প্রেমী বলা হয়েছে, তাই খেলুড়ে। আচ্ছা, মেয়েটি তাহলে খেলা প্রেমী বা খেলা পাগল। লড়ছে এমন নয়, অর্থাৎ একদিকে সে প্রতিনিয়ত খেলার অনুশীলন করছে, অন্যদিকে সে কিন্তু বাড়ির বাবা মাকে সাহায্য করার জন্য বা তারা যাতে একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে সেই জন্য সে রোজগারের চেষ্টা করে, অর্থাৎ প্রমাণ তৈরি করে। মানে একদিকে বাবা মাকে সাহায্য করছে, অন্যদিকে সে খেলা কিন্তু ছাড়ছে না, প্রতিনিয়ত সে অনুশীলন করে যাচ্ছে। তাই এইরকম একটি মেয়ের ইচ্ছা শক্তির কাছে সমস্ত দেশবাসী, অর্থাৎ তাকে নিয়ে দেশ শুদ্ধ আম জনতার ভয়। তাহলে তাকে নিয়ে দেশ মানে গোটা দেশ আম জনতা মানে সাধারণ মানুষ বড়াই করে, অর্থাৎ গর্ব অনুভব করে বা অহংকার বোধ করে যে এরকম মেয়ে, অর্থাৎ এত অসুবিধার মধ্যে দারিদ্রতার চরম সীমার মধ্যে থেকেও সে কিন্তু হার মানে না। তার সেই মনের ইচ্ছা শক্তি এবং তার অক্লান্ত পরিশ্রম এবং মনের এই যে জোর, এই নিয়ে সে কিন্তু সে লড়াই চালিয়ে যাচ্ছে। তাই এরকম মানসিকতার একটা মেয়ের জন্য সমস্ত দেশবাসী গর্ব অনুভব করে। আচ্ছা, আশা করি একটু বুঝতে পেরেছো। এরপরে দেখো, হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারার খেলা, খেলতে খেলতে সাজের কোলে গড়িয়ে আসে তারা। হাত ঝুমঝুম পা ঝুমঝুম, অর্থাৎ এই ঝুমঝুম শব্দটা কিন্তু একটা ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দ কি তোমরা জানো? ক্লাস 9-এ তোমাদের এই বিষয়টা পড়িয়েছিলাম, অর্থাৎ ধ্বনি থেকে আগত যে শব্দ। যাকে তো
এখানে শিয়ারামের খেলা, শিয়ারাম হচ্ছে একজন খেলোয়াড় যে খেলাটা অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ, যে খেলার মধ্যে দিয়ে শারীরিক পরিশ্রম হয়, তাই সেই খেলা সাথে তুলনা করা হচ্ছে খোখো। এই খেলাতেও কিন্তু অত্যন্ত পরিশ্রম হয়। খেলতে খেলতে সাজের ফলে গড়িয়ে আসে রান। অর্থাৎ মেয়েটি যখন অনুশীলন করে, সে বিকেলে খেলতে যায়, খেলার প্রতি তার এতটাই নিষ্ঠা, এতটাই ভক্তি, এতটাই ভালোবাসা যে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়। সাজের পর অর্থাৎ সন্ধ্যার পরে বেলা চলে যায়, অর্থাৎ সন্ধ্যা হয়ে যায়। তারপর সে বাড়ি ফেরে, তখন ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়ি ভুড়ি। অর্থাৎ এতটাই পরিশ্রম হয় অনুশীলন করার পর যে তখন প্রচন্ড পরিমাণে খিদে পায়, এবং এই খিদের জন্য তখন প্রয়োজন পড়ে প্রচুর খাবারের, চাহিদা হয় প্রচুর খাবারের। আর তখন তার ভাতের গন্ধে, অর্থাৎ যেহেতু তারা ভাত খেয়ে অভ্যস্ত, দুবেলা দুমুঠো ভাত খেলেই তাদের যেন হয়ে যায়, তো সেই জন্য ভাতের গন্ধে যদি খিদে না রেখে লাফিয়ে ওঠে, অর্থাৎ ভেতরে যেন একটা চাহিদা, টান, খিদের টানে যেন নারী ভুঁড়ি লাফিয়ে ওঠে। অর্থাৎ অতিরিক্ত খিদের জন্য এরকমটা অনুভব হয়। বালিকা তো উজাড় করার স্বপ্ন করেছিল, অর্থাৎ মেয়েটি কিন্তু তবুও থেমে থাকে না, দমে যায় না। সে কিন্তু প্রতিনিয়ত এইভাবে চালিয়ে যায়, এবং এত সমস্যার মধ্যে দিয়েও মেয়েটি কিন্তু উজান ভরার স্বপ্ন। উজান ভরা কথাটার অর্থ হচ্ছে, উজান মানে হচ্ছে স্রোতের প্রতিকূল, অর্থাৎ স্রোতের বিপরীত বা প্রতিকূল, কিংবা জোয়ার বলতে পারো, যেটা সহজে পার করা যায় না। স্রোতের অনুকূলে মানুষ ইজি, অর্থাৎ সহজে অনায়াসে যেতে পারে, কিন্তু উল্টো দিকে যেতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়, অর্থাৎ সেটা অসাধ্যের মতন মনে হয়। তো মেয়েদের এই যে স্বপ্ন, স্বপ্নটা কি, যে এই খোখো খেলাকে কেন্দ্র করে বা খোখো খেলার মধ্যে দিয়ে সে কি করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, এবং সমস্ত মানুষের কাছে সে যেন একটা জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। তো এই যে স্বপ্ন, এই স্বপ্নটা যেন তার কাছে ভীষণই কঠিন, এই পথ অতিক্রম করা তার কাছে দুর্গম, সহজে সে এই পথ অতিক্রম করতে পারবে না। আর তার সাথে সামাজিক বৈষম্য, সামাজিক অসঙ্গতিও আছে। আর তাই মেয়েটি যেন স্বপ্নের মধ্যে দিয়ে তার এই স্বপ্নটাকে চুরি করে, অর্থাৎ এই যে ইচ্ছা, ইচ্ছাটা সহজে করতে পারবে না বলে যেন চুরি করতে চায়। অর্থাৎ এর তার মানেটা হচ্ছে যে মেয়েটি যে কোনো প্রকারে হোক না কেন, যেভাবেই হোক না কেন, সে একদমই পিছু হবে না, সে কিন্তু সেই শিখরে পৌঁছবেই, অর্থাৎ তার স্বপ্ন পূরণ বা ইচ্ছার পূরণ করবেই। মায়ের সঙ্গে খোলা বানায়, বিকেলে খেলে কত, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রাখুন। অর্থাৎ তাহলে মেয়েটি এই যে প্রতিনিয়ত লড়াই করছে, দারিদ্রতার সঙ্গে লড়াই করছে, লড়াই করছে সামাজিকতার সঙ্গে, সামাজিক বৈষম্যের সঙ্গে, অর্থাৎ এই খেলার মাধ্যমে সে যে প্রতিষ্ঠিত হবে, সেই জন্য কিন্তু সে শুধুমাত্র সেদিকেই নয়, তাকে লক্ষ্য করতে হচ্ছে পরিবারের দিকেও। তাই সে একদিকে খেলাধুলি করছে, অন্যদিকে কি করছে, খোখো খেলছে, এবং এই মেয়েটির এই যে জীবনটাকে, অর্থাৎ এক কথা আমরা বলবো যে প্রত্যন্ত গ্রামে যারা অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করে, তাদের জীবন কিন্তু সহজ সরল নয়। তবুও স্বপ্ন দেখতে মানুষের একটু ধনী গরিবের বিষয় থাকে না, স্বপ্ন সবাই দেখতে এবং দেখতে ভালোবাসে। তাই স্বপ্নের মধ্যে দিয়ে বা মেয়েটির স্বপ্নটাকে প্রতিষ্ঠিত হওয়ার, সে জীবনে ভালো কিছু করবে। তাই এইরকম মেয়েটির যে জীবন কাহিনী, এটা কিন্তু ভীষণই ইন্সপিরেশন, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে এবং তোমাদের মধ্যেও কিন্তু অনুপ্রেরণা জোগাবে যে এই মেয়েটি এত সমস্যার মধ্যে দিয়েও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। তাহলে তোমাদের এরকম কোনো অসুবিধাই নেই, তোমরা সমস্ত কিছু যা যা প্রয়োজনীয় সবটাই অনায়াসে হয়তো পেয়ে যাও। তোমাদের একটা স্বপ্ন আছে, তোমরাও নিশ্চয়ই জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, প্রত্যেকেরই একটা আলাদা আলাদা স্বপ্ন আছে, এবং সেই স্বপ্ন যদি তোমার লক্ষ্য যদি সেই স্বপ্নে, অর্থাৎ সেই ইচ্ছায় থাকে এবং লক্ষ্য যদি ঠিক থাকে, আর সেই লক্ষ্য অনুযায়ী যদি কাজ করে যাও, তাহলে দেখবে অবশ্যই তোমরা সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবে এবং সত্যি সফল হবে। তো আলোচ্য কবিতাটা তোমাদের এই পাঠ্যসূচি অন্তর্ভুক্তি করার কারণ কিন্তু এটাই
এই যে মূল কথাটা হচ্ছে অনুপ্রেরণা। অর্থাৎ যেমনটা তোমাদের বললাম যে হিমা দাসের জীবন কাহিনী কেমন ছিল, সে সেখান থেকে কিন্তু এই জায়গায়, এই যে ভীষণ দূরত্বের জায়গাটা, অর্থাৎ সেই এখান থেকে একেবারে স্বর্ণ শিখরে পৌঁছে গেছে, অর্থাৎ সে কিন্তু সফলতার দোরগোড়ায় পৌঁছে গেছে। তারও জীবনে অনেক সমস্যা ছিল, সেরকম ভাবে এই মেয়েটির জীবনে প্রচুর সমস্যা, অথচ সে কিন্তু সে পৌঁছে যেতে চায়, সে স্বপ্ন দেখে, সে তার লক্ষ্যটা কিন্তু স্থির আছে, অর্থাৎ সে কিন্তু প্রতিষ্ঠিত হবেই, তার মধ্যে সেই মানসিক জোরটা রয়েছে। তোমরাও অবশ্যই তোমরা প্রত্যেকেরই স্বপ্ন দেখো তোমরা যে জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হবে, এবং তোমার সেই লক্ষ্য অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাও, এবং দেখবে অবশ্যই তোমরা সেই জায়গায় পৌঁছবে। প্রত্যেকে স্বপ্ন পূরণ হবে, শুধুমাত্র লক্ষ্য স্থির থাকতে হবে, মনোবল থাকতে হবে, মনের জোর থাকতে হবে, মনের অদম্য ইচ্ছা শক্তিটাকে ভীষণভাবে মনের মধ্যে পুষে রাখতে হবে, তাহলে সফলতা আসবেই, অবশ্যই আসবে। যাই হোক, আশা করি কবিতাটা বুঝতে পেরেছো বিষয়টা কি। এরপরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।